প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, কমিশনের কাছে চাইল আপিলের হিসেব। পুজোর পরেই ফের ভোট, রাজ্যে পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। পঞ্চায়েত এলাকায় বাড়ি বানাতে নতুন আইন আনছে সরকার, বড় ঘোষণা দিলীপ ঘোষের। রেশন বল্টন পদ্ধতিতে বড় বদল, এবার থেকে রেশন দোকানে গিয়ে কি করতে হবে জানুন। সপ্তম পে কমিশনে পরামর্শ নিতে ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত, নবান্নে প্রথম বৈঠক থেকে একাধিক ঘোষণা। যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কত হতে হবে পারিবারিক মাসিক আয়, সঠিকটা জানেন না অনেকেই। পিএম কিষানের 24তম কিস্তি কবে ঢুকবে, কৃষকদের জন্য বিরাট আপডেট। পিঙ্ক কার্ড নিয়ে বড় আপডেট, বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা কারা পাবেন না। বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের বড়সড় দুর্যোগের সম্ভাবনা বাংলায়। হালি শহরের পর শ্যামবাজার, ফের মমতাকে শুনতে হলো সেই স্লোগান। এবার খুলবে কেশপুর ফাইলস, মোদি জিন্দাবাদ বলাই অত্যাচার, সভা করতে বাধা। এসপিকে কি নির্দেশ শুভেন্দুর? অনুমতি ব্যতীত ভিন ধর্মে বেচা যাবে না জমি, ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর। 47 বছর লেখা নাটকের মঞ্চে আজানের সুর বাজতেই বন্ধ করতে বলল মাতব্বররা। 31শে আগস্ট পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, অভিষেক পেলেন রক্ষা কবচ। অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব, জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম। দেশে চালু হচ্ছে 10 ও 20 টাকার প্লাস্টিকের নোট, রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি, ভবানী ভবনের দ্বারস্থ ঋতব্রত। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কে কেন্দ্র করে দায়ের হওয়া আপিলগুলির বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। এসআইআর চলাকালীন ভোটারদের নাম বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলির মধ্যে এখনো পর্যন্ত কতগুলি আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতের সামনে পেশ করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা আবেদনের কথাও বিবেচনায় নেয়। আবেদনে এসআইআর সংক্রান্ত আপিলগুলি দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলিতে আপিলের ব্যবস্থা করা হয়েছিল। সেই ট্রাইব্যুনালগুলি এখনো পর্যন্ত কতগুলি আবেদন বা আপিলের সিদ্ধান্ত নিয়েছে তার পূর্ণাঙ্গ তথ্যই এবার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। মামলাটির পরবর্তী শুনানি 25শে আগস্ট ধার্য করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর পরবর্তী ভোটার তালিকা নিয়ে আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে নাম বাদ পড়া সংক্রান্ত আপিলগুলির কতটা নিষ্পত্তি হয়েছে এবং সেই প্রক্রিয়া কত দ্রুত এগোচ্ছে, পরবর্তী শুনানিতে সেই বিষয়টির গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজ্যে পুর নির্বাচন কবে, এ নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে। অবশেষে এই নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুজো মিটলেই রাজ্যে ভোটের দামামা বাঁচতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পুর নির্বাচন নিয়ে বড় বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এদিন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢোকার মুখে প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলির নাগরিক সমস্যার কথা অগ্নিমিত্রাকে জানান স্থানীয়রা। সেই সমস্যাগুলি শুনে পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া মূল লক্ষ্য, পাশাপাশি অন্যতম উদ্দেশ্য হল নাগরিক পরিষেবা দেওয়া। রাজ্যের মন্ত্রী বলেন, প্রত্যেকটি দপ্তর বসে আছে। শেষ 15 বছরে কোন দপ্তরে কাজ হয়েছে, তার আগের 34 বছরেও বা কোথায় কাজ হয়েছে, প্রত্যেকটি দপ্তর হাতে ধরে তৈরি করতে হবে। অগ্নিমিত্রা বলেন, বর্তমানে পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা সচল রাখা হচ্ছে। কোনো মানুষের যাতে পরিষেবা পেতে কোনো রকমের সমস্যা না হয় সেসব দিকে তিনি নিজে লক্ষ্য রাখছেন। পাশাপাশি জানান, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন করার কথা ভাবা হচ্ছে। রাজ্যে পালা বদলের পর বহু পুরসভা ভেঙে গিয়েছে, অনেক জায়গায় সরকারের তরফে প্রশাসক বসানো হয়েছে। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুনর্নির্বাচন হতে পারে। এদিন সেই জল্পনাই আরো উস্কে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এদিকে পালা বদলের পর বাঁকুড়া জেলার 3টি পুরসভার পুরপ্রধান ইস্তফা দিয়েছেন। ফলে বর্তমানে ওই পুরসভাগুলির প্রশাসনিক দায়িত্ব প্রশাসক সামলাচ্ছেন। এদিন অগ্নিমিত্রার কাছে ওই পুরসভাগুলির নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরেই পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী। গ্রামে বাড়ি তৈরির নিয়মে এবার বড় বদল আসতে চলেছে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বানানোর আগে নিতে হবে নকশার অনুমোদন। ইচ্ছেমতো নির্মাণ করে রাস্তা ড্রেন আটকে দেওয়ার দিন শেষ করতে নতুন বিধি আনার পথে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।
খুব শীঘ্রই সেই বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। কি জানালেন দিলীপ ঘোষ? শুধু শহরেই নয়, অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রামাঞ্চলেও বর্ষায় জল জমার সমস্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছে সরকার। মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পুকুর ড্রেন বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে, ফলে স্বাভাবিক জল নিকাশির পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির পর জলমগ্ন পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তখনই তিনি বর্ষাকালে জল জমার দীর্ঘস্থায়ী সমস্যা এবং তার পেছনে অপরিকল্পিত নির্মাণের ভূমিকা তুলে ধরেন। দিলীপ ঘোষ বলেন, প্রতি বছর অগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে, মানুষের ভোগান্তি হয়। এর কোনো শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহরগুলির দিকে দেখুন, চারিদিকে একই অবস্থা। পুকুর ড্রেন বন্ধ করে টাকা পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হতো সেই পুকুরগুলি নেই। দিলীপ ঘোষের বক্তব্য, এতদিন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের মতো বিস্তারিত আইনি কাঠামো না থাকায় সেই সুযোগ নিয়েছেন অনেকে। নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, আমরা পঞ্চায়েতে নতুন আইন আনছি যাতে এই ধরনের বেনিয়ম না হয়। রুরাল এবং আরবানের মাঝে একটা শব্দ চালু হয়েছে, রারবান। এই এলাকায় যথেষ্ট বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনো আইন ছিল না, এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে, কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি, সেটা সিস্টেমে দেওয়া হয়েছে, অর্থ দপ্তর পর্যন্ত গেছে। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি যাতে শহরের মতোই গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়। নতুন বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির আগে অনুমোদন নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক হতে পারে। শুধু ছোট বাড়ি নয়, বড় বাড়ি এবং ফ্ল্যাটে নির্মাণের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। নির্মাণের নকশা, জায়গার ব্যবহার এবং রাস্তা নিকাশির সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলিও নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে। স্বভাবতই বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে এতদিনের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ আসতে পারে। রাজ্যে রেশন বল্টন ব্যবস্থায় বড় বদল এসেছে। পুরনো পদ্ধতির জায়গায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন সরবরাহ শুরু হয়েছে। চলতি আগস্ট মাস থেকে চালু হয়েছে এই পদ্ধতি। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, আঙ্গুলের ছাপ নাকি চোখের মনি স্ক্যান? বর্তমানে রেশন দোকানে কিভাবে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট। রেশন বল্টনে নতুন পদ্ধতি চালু। রেশন সরবরাহের আধুনিক ও ডিজিটাল পদ্ধতি হলো স্মার্ট পিডিএস। এর মাধ্যমে রিয়েল টাইমে রেশনের চাল, গম সরবরাহ, রেশন কার্ড ও রেশন বল্টনের ওপর সঠিক নজরদারি চালানো যায়। পাশাপাশি স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের তথ্য, রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় এবং ভুয়ো ও জাল রেশন কার্ডও ট্র্যাক সম্ভব হয়। রাজ্যে স্মার্ট পিডিএস পদ্ধতি চালু হওয়ার আগে আঙ্গুলের ছাপ অথবা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে রেশন গ্রাহকদের বিনামূল্যে, স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো। আগে ইপস মেশিনে গ্রাহকের আঙ্গুলের ছাপ নিয়ে আধার কার্ডের তথ্য যাচাই করা হতো। কোনো কারণে আঙ্গুলের ছাপ কাজ না করলে চোখের মনি স্ক্যান করা হতো। তবে স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমেই রেশন গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হচ্ছে। কোনো কারণে তা ব্যর্থ হলে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া জানা গিয়েছে, আগে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান সম্ভব না হলে গ্রাহকের আধার লিঙ্ক, মোবাইলে আসা ওটিপি ব্যবহার করেও খাদ্য সামগ্রী দেওয়া যেত। এদিকে অভিযোগ উঠছে, স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমে চোখের স্ক্যান, সেটা কাজ না করলে আঙুলের ছাপ নিতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে। পাশাপাশি সার্ভার ডাউনের কারণেও কিছু ক্ষেত্রে রেশন বল্টনের সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। এছাড়া জানা গিয়েছে, বর্তমানে কিছু কিছু জায়গায় সার্ভারের সমস্যার কারণে রেশন বল্টনের সমস্যা হলেও তা দ্রুত মিটে যাবে। তবে আধুনিক ও ডিজিটাল এই ব্যবস্থা চালু হওয়ায় একদিকে যেমন রেশন দুর্নীতি ও বল্টনে নজরদারি চালানো সম্ভব হবে, তেমনি প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে। সপ্তম পে কমিশন গঠনের পথে একটু একটু করে এগোচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নয়া বেতন কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এবার আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে পরামর্শ দেওয়া যাবে সপ্তম বেতন কমিশনকে। একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে। পে কমিশনের প্রথম বৈঠকের নির্যাস। জানা যাচ্ছে, সপ্তম পে কমিশনের গোটা প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার নিযুক্ত কমিশনের সিদ্ধান্ত যে একটি ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে সপ্তম বেতন কমিশনকে পরামর্শ দেওয়া হবে। কমিশনের সিদ্ধান্ত, তথ্য প্রচার, পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, তথ্য সংগ্রহ এবং স্মারকলিপি নেওয়ার জন্য ওয়েবসাইটটি চালু করা হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 2027 সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন
কমিশন চালু হবে। সোমবার প্রথমবারের জন্য নবান্নে বৈঠকে বসে সপ্তম বেতন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকে আলোচনা হয়েছে কমিশনের টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কর্মীদের বিভিন্ন পরিষেবা এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৃতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কেও। ভবিষ্যৎ পথ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমিশনের সুপারিশ সংক্রান্ত নানা ভিত্তিহীন বিভ্রান্তিকর তথ্য কোনরূপ যাচাই না করেই অনুমোদিত নথি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে। এসব পোস্টের ফলে যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের পরিস্থিতি না হয়, সেই লক্ষ্যে স্পষ্ট করা হয়েছে যে কমিশন সবেমাত্র কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো সুপারিশ করা হয়নি কমিশনের তরফে। কমিশনের টার্মস অফ রেফারেন্স সামনে এসেছে ইতিমধ্যে। নবান্নে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে 5 সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনার পাশাপাশি ন্যূনতম বেতন নির্ধারণে 2700 ক্যালোরির পরিবর্তে দৈনিক 3490 ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব হয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধির হার 5% করার বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা বা ডিএ পরিবর্তনের পাশাপাশি সপ্তম পে কমিশন কার্যকর করার তারিখের ওপরও। এছাড়াও নতুন পে ম্যাট্রিক্স তৈরির বিষয় সহ একই পে লেভেলের ক্ষেত্রে সর্বভারতীয় সমতা, কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, পরিবহন ভাতা সহ অন্যান্য ভাতাগুলো পর্যালোচনার কথা বলা হয়েছে। বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার কথা বলা হয়েছে অবসরকালীন সুবিধা সমূহ। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প এসেছে। নাম বদল করে বাংলায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান। তবে এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যুবশক্তি প্রকল্পে আবেদনের শর্ত জানিয়ে রাখি। যুবশক্তি ভরসা যোজনা প্রকল্পে কর্মহীন স্নাতক যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তারা পাবেন 2000 টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। আয়ের ক্ষেত্রে শর্ত রয়েছে, পরিবারের মাসিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে না। এছাড়াও প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যুবশক্তির আবেদন কবে থেকে শুরু, এই নিয়ে এখনো কোনো আপডেট সামনে আসেনি সরকারের তরফে। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। বাজেটেও জানানো হয়েছে পুজোর মাসেই চালু হবে যুবসাথী। মনে করা হচ্ছে এখনো আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে। অক্টোবর থেকে আবেদন শুরু হতে পারে যুবসাথীর জন্য। যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনো সরকার কিছু স্পষ্ট করে জানায়নি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনার 24তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। কেন্দ্রীয় সরকার কবে এই প্রকল্পের টাকা পাঠাবে সেই অপেক্ষায় রয়েছেন সকলে। এবার এই নিয়েই সামনে আসছে নতুন আপডেট। পিএম কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট। পিএম কিষাণ যোজনার মাধ্যমে বছরে মোট 6000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। বছরে 3টি কিস্তিতে ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। গত জুন মাসে এই প্রকল্পের 23তম কিস্তি দেওয়া হয়েছে। এরপর থেকেই পরবর্তী কিস্তি কবে আসবে সেই অপেক্ষায় রয়েছেন কৃষকরা। জানা গেছে সাধারণত 4 মাস অন্তর পিএম কিষাণ যোজনার টাকা দেয় কেন্দ্র। অর্থাৎ একটি কিস্তি পাওয়ার পর পরবর্তী কিস্তির জন্য 4 মাস অপেক্ষা করতে হয় উপভোক্তাদের। সেই হিসেবে জুনের পর অক্টোবরে 4 মাস হচ্ছে। ফলে পুজোর আগে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা আসতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, পিএম কিষাণ যোজনার টাকা পাঠানোর ট্রেন্ড দেখে অক্টোবরে টাকা আসার অনুমান করছেন অনেকে। এখনো অবধি এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না হওয়া অবধি কোনো নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। এদিকে পিএম কিষাণ যোজনার 24তম কিস্তি যাতে আটকে না যায় সেই জন্য উপভোক্তাদের কয়েকটি দিকে নজর দেওয়া উচিত। বিশেষত কেওয়াইসি, ডিবিটি লিংক নথিতে কোনো ভুল আছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া দরকার। এই ধরনের ভুল থাকলে অবিলম্বে তা সংশোধন করে নেওয়া উচিত। না হলে এই সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা। ফ্রি বাসের আগে পিঙ্ক কার্ডের নিয়ম জানুন। রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল 1 জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতোই জুন মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গের মহিলারা। যদিও এখনো এর আগে পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোনো নথি দেখাতে হচ্ছিল না, তবে চালু হয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে আর থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। কিভাবে এই কার্ড এবং কোথা থেকে কার্ডের আবেদন করবেন, আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য। কিভাবে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবেন? অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রিতে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভোটার কার্ডে থাকা মহিলারাই এই সুবিধা পাবেন। তাছাড়া এসআইআর লিস্টে নাম থাকা মহিলারা পিঙ্ক কার্ডের সুবিধা পাবেন। কারা সুবিধা পাবেন না? যারা এই রাজ্যের মহিলা নন, তারা এই সুবিধার থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি যাদের ভোটার তালিকায় বা এসএর লিস্টের নাম নেই, তারাও সুবিধা পাবেন না পিঙ্ক কার্ডের। কিভাবে অ্যাপ্লাই করবেন? এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https:/wb.gov.in/ তে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিন, তাহলেই পিঙ্ক কার্ড পাবেন। এছাড়াও অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে যেতে হবে, আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডিও অফিস। সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে, তারপরেই আপনার কাজ হয়ে যাবে। কোন কোন বাসে এই সুবিধা পাবেন? WBTC, SBSTC, NBSTC বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকি এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে। দিন কয়েকের স্বস্তির পর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে সেটি দীঘার ওপর দিয়ে বিস্তৃত। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার এই জোড়া ফলায় গোটা রাজ্য জুড়েই ফের বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার জেরে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়বে। এই দুদিনই 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিনভর ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় শহরে ভালোই বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে মোট 68.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকলেও রোদ উঠবে, তবে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 99% ছুঁয়ে ফেলায় দিনভর ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত চরম অস্বস্তি ভোগাবে শহরবাসীকে। এর মাঝে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদে বিশেষ হেরফের হবে না। সোমবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 33.2 এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। মঙ্গলবার মালদহ এবং 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের তা বাড়বে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে উত্তরের এই 5 জেলায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালি শহরে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে প্রথম কর্মসূচি ছিল তার, আর এবার খাস কলকাতায় একই স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার পরই হঠাৎ ভিড়ের মধ্য থেকে স্লোগান ওঠে, চোর চোর। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই সংগ্রামীদের আমরা কোনোদিন ভুলব না। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে মাতঙ্গিরি হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, আমরা দেখানোর জন্য কোনো অনুষ্ঠান করি না, আমরা হৃদয় দিয়ে ভাবি। নেতাজির মূর্তিতে মমতা মালা দেওয়ার পরই আচমকা স্লোগান শুরু হয়। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়,
বিজেপির কর্মীরাই ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে চলে যান। তারপরও চলতে থাকে বিক্ষোভ। দেখা যায় এক ব্যক্তি রাস্তায় বসে পড়ে হাততালি দিয়ে স্লোগান দিচ্ছেন, আর এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি অকপটে বলেন, যতক্ষণ উনি মালা দিচ্ছিলেন আমরা কিছুই করিনি, পরে বলেছি। চোরকে তো চোর বলতেই হবে। কালীঘাট শিবিরের দাবি, এভাবে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। গত রবিবার হালি শহরে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। মমতাকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও। সেই ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থাপনা করেছিল, কিন্তু জনরোষের শিকার হয়েছেন তিনি। এবার খুলবে কেশপুর ফাইলস। তৃণমূল আমলে কেশপুরে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হয়েছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বললেও সে সময় মিথ্যে মামলা দেওয়া হতো। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভামঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার পুলিশ সুপারকে নির্দেশও দিলেন তিনি। তার কথায় 2024-এ কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়। এসপিকে বলবো ওই মামলা আপনি আবার শুরু করুন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এদিনই প্রথম কেশপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম পথিকৃৎ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন বীরত্বের ইতিহাস স্মরণ করেন তিনি। কেশপুরের মোহবনীতে ক্ষুদিরামের ভিটেতে গিয়ে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাও জানানো হয়। এরপরেই সভা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল আমলে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগও করেছেন তিনি। এদিন পুলিশ সুপারকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক অত্যাচার সহ্য করেছেন অনেক মানুষ। এসপিকে বলে গেলাম সমস্ত মামলা প্রত্যাহার করবেন। তিনি রীতিমতো জোর গলায় বলেন, এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। 2024 সালে তাকেও সভা করতে বাধা দেওয়া হয়নি, সেই কথা আজও বলেননি শুভেন্দু। সেই বিষয়কে আরো একবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি, মানুষ আসেনি, কিন্তু আমি এসেছিলাম, আমি কিচ্ছু ভুলিনি। এরপর এসপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় এসপি, আপনি ওই মামলাটা আপনি বার করবেন।